বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমাদের নির্ধারিত রুটিন অনুযায়ী এখনকার বিষয় সমাজকর্ম। প্রতিদিনের মতো তোমাদের সাথে আজকে আমি আছি আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক সমাজকর্ম বিভাগ, রাজশাহী কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে বিজয়ের মাস ডিসেম্বরের শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সকলকে সমাজকর্মের একাদশ শ্রেণীর ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি আমাদের গত দুইটি ক্লাস অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো দেখি, তাহলে সেখানে আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি, অর্থাৎ আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস ছিল আমাদের দরিদ্র আইনের ধারণা, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। পরবর্তী ক্লাস ছিল সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকা। এর মধ্যে 1601 সালের দরিদ্র আইন এবং 1601 সালের দরিদ্র আইনকে বলা হচ্ছে যে ইংল্যান্ডের দারিদ্র্য নিরসনে 1601 সালের দরিদ্র আইন একটি মাইল ফলক। এছাড়াও বলা যায় যে 1601 সালের দরিদ্র আইন এর মাধ্যমেই বা এটি মূলত আধুনিক সমাজ কল্যাণের বা সমাজকর্মের ভিত্তি স্থাপন করতে সহায়তা করে। পরবর্তী ক্লাস আমাদের হয়েছিল সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকা। তার মধ্যে 1834 সালের যে দরিদ্র আইন অর্থাৎ 1601 সালের যে দরিদ্র আইনটি ছিল, এটি সংস্কারের মাধ্যমে পরবর্তীতে যে আইনটি আসলো সেই আইন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই দ্বিতীয় অধ্যায়ের ক্লাস তোমাদের সাথে করতে গিয়ে আমরা বলেছিলাম যে সমাজকর্ম পেশার উদ্ভবে বা বিকাশে ইংল্যান্ড হচ্ছে তার ভিত্তিভূমি বা বার চেম্বার। পাশাপাশি এই ইংল্যান্ডের বেশ কিছু দরিদ্র আইন, বেশ কিছু সংগঠন বা প্রতিষ্ঠান, এগুলি কিন্তু সমাজকর্ম বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিষয়গুলির মধ্যে 1601 সালের দরিদ্র আইন, যেটিকে আমরা অন্য রূপ বলি যে সেটি হচ্ছে 43তম এলিজাবেথীয় দরিদ্র আইন। তারপরেও প্রায় 200 বছর এই আইনটি বলবৎ, 233 বছর এই আইনটি ইংল্যান্ডে চালু থাকার পরে 1834 সালে পরবর্তীতে আবার কিন্তু এই আইনটি সংস্কার করতে হয় বা কিছু নতুন জিনিস সংযোজন করতে হয় এই আইনে। এছাড়াও যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সমাজকর্ম বিকাশে, তার মধ্যে আছে 1905 সালের দরিদ্র আইন কমিশন, যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়। এছাড়াও কিন্তু আছে 1942 সালের বেভারেজ রিপোর্ট। এই দুটি আইন এবং পরবর্তী আমরা আরো পরের ক্লাসে যাব, সেটা হচ্ছে সিওএস বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আজকের ক্লাসে চলে আসি 1905 সালের দরিদ্র আইন কমিশন। 1905 সালের দরিদ্র আইন কমিশনের আমরা শুরুতেই যে কথাটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে দরিদ্র আইনের ভিত্তিভূমি ইংল্যান্ড এবং দরিদ্র দূর করা, সাথে সাথে ভিক্ষাবৃত্তি রোধ করা, এগুলো কিন্তু একেবারে সেই শুরু থেকে মানে একেবারে বলা হচ্ছে কি যে 14শ শতাব্দী থেকে 20শ শতাব্দী পর্যন্ত যে আইনগুলো বাস্তবায়ন করা হয় এগুলোই ছিল ইংল্যান্ডের দরিদ্র আইন। এলিজাবেথীয় দরিদ্র আইন বা 1601 সালের দরিদ্র আইন দারিদ্র্য নিয়ন্ত্রণের মাইল ফলক হলেও ইংল্যান্ডের সমাজ থেকে
দারিদ্র্য সম্পূর্ণভাবে দূর করতে এটি ব্যর্থ হয়। যার ফলশ্রুতিতে কি হলো, 1662 সালে বসতি আইন, 1832 সালে ফ্যাক্টরি আইন, সর্বশেষ 1834 সালে দরিদ্র সংস্কার আইন, এই আইনগুলোকে কিন্তু তৈরি করতে হয়েছিল। পরবর্তীতে অর্থাৎ এই আমাদের বিংশ শতাব্দীর শুরুতে 1905 সালে দরিদ্র আইন কমিশন এইটা কিন্তু তৈরি করতে হয়েছিল। কেন তৈরি করতে হয়েছিল সুপ্রিয় শিক্ষার্থী, একটু যদি আমরা সালগুলোর দিকে নজর দিই, তাহলে 1601 সাল এর পরে কত হলো, 1662 সালে বসতি আইন করা হলো। এরপরে কিন্তু মোটামুটি ভাবে 1750 বা 1760 সাল থেকেই সারা বিশ্বে শিল্প বিপ্লবের প্রভাবে সমাজ জীবন সহ টোটাল ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসে। আর এই যে আমূল পরিবর্তন আসলো, এই আমূল পরিবর্তনের ফলে কিন্তু মানুষের জীবনযাত্রা সহ মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রত্যেকটা ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসলো। আর এই ব্যাপক পরিবর্তন আসার প্রেক্ষাপটে কিন্তু বিভিন্ন সময় আইনগুলোকে সংস্কার করতে হয়েছে বা আইনগুলোর পরিবর্তন আনতে হয়েছে। 1905 সালের দরিদ্র আইন, এটির যদি আমরা পটভূমি বা কি প্রেক্ষাপটে আসলো এই জিনিসটি যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে কি আসে, বিংশ শতাব্দীর শুরুতে অর্থাৎ 1900 সাল দিয়ে যে শতাব্দীটি শুরু হলো, তখন ইংল্যান্ডের কয়লা খনিগুলো আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশে কিন্তু উন্নত প্রযুক্তি সেখানে ব্যবহার হতে থাকলো। আর এই উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে প্রতিযোগিতায় এগুলো টিকতে পারলো না। এতে করে হলো কি, অনেক যে কয়লা খনিগুলো বন্ধ হয়ে গেল। শুধু কয়লা খনি না, বিভিন্ন মিল কলকারখানা আমরা যদি একটু খেয়াল করি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য রাখো আমাদের বাড়ির চারিপাশে বা আমাদের আশেপাশে, যেখানে এখন তো আমরা মূলত বলা যায় যে ধানের মৌসুম, তাই না? এই ধানের মৌসুমে এই যে ধান থেকে চাল করার যে প্রসেস আছে, অনেক প্রাচীন কালে যে প্রসেস ছিল সেটা হচ্ছে ঢেকি অথবা অন্য কোনো প্রক্রিয়ায় ধান থেকে চালটাকে আলাদা করা হতো। পরবর্তীতে কি আসলো, সাধারণ এই যে ধানের মিল বা রাইস মিল, সাধারণ রাইস মিলে বাড়িতে সবকিছু প্রসেস করে, অর্থাৎ ধানটাকে সিদ্ধ করে তারপরে সেটাকে শুকিয়ে মিলে নিয়ে যাওয়ার পর সেটা থেকে চাল পেয়েছি আমরা, এবং সেই চাল আমরা এনে ব্যবহার করেছি। এখন কি হচ্ছে, অটোমেটিক রাইস মিলে সেখানে কি হচ্ছে, চাল দেয়া থেকে শুরু করে আর কোনো কাজ কিন্তু মানুষকে করতে হচ্ছে না, একেবারে সরাসরি বস্তাজাত বা প্যাকেটজাত হয়ে যাচ্ছে। অথবা যদি আমরা কৃষি জমির কথা বলি, যে এখানেও কিন্তু প্রযুক্তির ছোঁয়া লেগেছে, এবং প্রযুক্তিগুলোতে দেখা যাচ্ছে কি, যে প্রযুক্তি দেওয়ার ফলে এখন আর সেই ধান মাড়াই করা, ধান কাটা, মাড়াই করা, এই জন্য কিন্তু আর কোনো লোকের প্রয়োজন হচ্ছে না। প্রযুক্তির মাধ্যমে, এই রিপার মেশিনের মাধ্যমে কিন্তু ধান কাটা এবং মাড়াইয়ের কাজটি হয়ে যাচ্ছে। এইরকম একটি অবস্থা কিন্তু সেই সময় ছিল। বিশেষ করে কয়লা খনি এবং ইংল্যান্ডের যে শিল্প কলকারখানাগুলো ছিল, এই শিল্প কলকারখানাগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে সেখানে ব্যাপকভাবে বেকারত্ব দেখা দেয়, বা বলা যায় যে বেকারত্ব একটা ভয়াবহ আকার ধারণ করে। আর এই ভয়াবহ আকার ধারণ করলে কি হলো, শ্রমিকরা তাদের নিজেদের অথবা নিজেদের পরিবারের ভরণ পোষণে তারা অক্ষম হয়ে যাচ্ছিল বা অক্ষম হচ্ছিল। এই ভরণ পোষণে অক্ষম হওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু তাদের সেই জীবন বাঁচানোর তাগিদে তারা কিন্তু আবেদন করে। কি আবেদন করে, যে তাদের এই ভরণ পোষণ বা তাদের বেঁচে থাকার বা টিকে থাকার একটা ব্যবস্থা করে দেয়া হোক। এইরকম একটা ব্যবস্থার আবেদনের প্রেক্ষিতে সরকার তৎকালীন লিবারেল পার্টির ক্ষমতায় ছিল। সেই লিবারেল পার্টি কি করলেন, তাদের এই 18 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করলেন।
সেই 18 সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি করা হলো জর্জ হ্যামিল্টনকে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, সেটি হচ্ছে যে এখানে কিন্তু বানানে একটু ভুল আছে, এটি জর্জ হ্যামিল্টন নয়, জর্জ হ্যামিল্টন। এখানে কিন্তু একটি রেপ আসবে, আশা করি তোমরা বই দেখে এটি ঠিক করে নেবে। এই জর্জ হ্যামিল্টনকে সভাপতি করে রয়্যাল কমিশন অ্যান্ড দ্য পুয়ার লজ অফ রিলিফ অফ ডিস্ট্রেস এই একটি কমিটি গঠন করা হলো। এই কমিটির সদস্য সংখ্যা, যে সভাপতি বাদে আরো 17 জন ছিল, তার মধ্যে 14 জন নেওয়া হলো বিরোধী দলের সদস্য, 4 জন নেওয়া হলো বিরোধী দলের সদস্য, আর 14 জন ছিল সরকারি দলের সদস্য। এই তাদের অর্থাৎ বিরোধী দল এবং সরকারি দল, বা এভাবে বলা যায় যে সরকারি দল এবং বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টায় কি হলো, এই রয়্যাল কমিশন কিছু সুপারিশ পেশ করলেন সরকারের কাছে। সরকারের কাছে যে সুপারিশগুলো পেশ করলেন তার মধ্যে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি। কাউন্টি কাউন্সিল গঠন, মানবিক সাহায্যের প্রবর্তন, মিশ্র শ্রমাগার বিলোপ সাধন, আর সামাজিক বীমা প্রবর্তন। এগুলোকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, যে কাউন্টি কাউন্সিল প্রবর্তন, কাউন্টি কাউন্সিল সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের মনে আছে নিশ্চয়, সেটি হচ্ছে যে 1601 সালের দরিদ্র আইনে আমরা প্যারিসের কথা বলেছিলাম, যে প্যারিস গুলো কি করে, তাদের এলাকার তার নিজ নিজ প্যারিস তার এলাকার মানুষদের তাদের সেই আবেদন গ্রহণ করা সাহায্যের জন্য, এবং সেই আবেদন গ্রহণ করে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা, তাদের শ্রেণীবিন্যাস অনুযায়ী তাদেরকে ওয়ার্ক হাউস বা আর্মস হাউসে পাঠানো, অথবা ছোট বালক বালিকা যদি থাকে তাদেরকে কোথায় পাঠানো, তাদেরকে পাঠানো হচ্ছে কেউ যদি দত্তক নেয় অথবা কারোর বাড়িতে গৃহভৃত্য হিসেবে। এই যে পাঠানোর যে এই যে প্যারিস ভিত্তিক যে কার্যক্রমগুলো ছিল, এই কার্যক্রমগুলোকে সমন্বয় সাধন করার বিষয়টা আমরা কিন্তু কোথায় দেখেছি, 1834 সালের দরিদ্র আইনে দেখেছি। এই যে সমন্বয় সাধন করার জন্য 1834 সালের দরিদ্র আইনে যেটা নিয়ে আসা হলো, সেইটারই আরেকটু কি বলা যায়, একটা সুন্দর রূপ বা একটা গঠনমূলক রূপ দেওয়ার জন্য কাউন্টি কাউন্সিল গঠন। অর্থাৎ একটা কাউন্টির মধ্যে যতগুলো প্যারিস আছে বা প্যারিস ছিল, এই সকল প্যারিসের মধ্যে একটা সমন্বয় সাধন করা। এর মধ্যে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী, সেটি হলো যে 1601 সালের দরিদ্র আইনে যা যা ছিল, আবার আমরা এসে এখানে কত পড়ছি, 1905 সাল। এর মধ্যে কিন্তু অনেক সময় চলে গেছে, প্রায় 3 শতাব্দী চলে গেছে। এই যে 3 শতাব্দী যাওয়াতে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন, আর সেই ধর্মভিত্তিক অর্থাৎ চার্চ এবং চার্চের যিনি প্রধান পুরোহিত বা যাজক, তার উপরে নির্ভর করে কিন্তু আর আমাদের এই সাহায্য ব্যবস্থাগুলো চলছিল না। আস্তে আস্তে যখন উন্নতি হয়েছে, তখন প্যারিস কিন্তু ছিল, সেই প্যারিসগুলোকে কি করতে হয়েছে, সবগুলোর সমন্বয় সাধন করার জন্য একটা কাউন্টি কাউন্সিল গঠনের ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় বলা হচ্ছে মানবিক সাহায্য প্রবর্তন। আমরা এই মানবিক সাহায্যের বিষয়টি বা মানবিকতার বিষয়টি কিন্তু আমরা 1834 সালের দরিদ্র আইনে এসে দেখেছিলাম যে এখানে কিন্তু একবারে নাই হয়ে গেছে। যে কারণে কিন্তু বলা হয়েছিল যে ইংল্যান্ডে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করা হচ্ছে একটা পাপ। এই যে মানুষের মানবিকতার বিষয়টি, আমরা যদিও এখন অনেক উন্নত হয়েছি, আমরা সমস্যা সমাধানের আধুনিক ব্যবস্থার কথা বলছি বা আধুনিক চিন্তাধারার কথা বলছি, তারপরে কিন্তু মানুষের মানবিক বিষয়গুলোকে এখনো আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি না বা অস্বীকার করা যায় না। সেই বিষয়গুলি বা মানবিকতার বিষয়টা সবসময় কিন্তু মানুষের মধ্যে চলে আসে, কেননা এটি হলো মানুষের একটি জন্মগত বিষয়। তাহলে এই মানবিক যে সাহায্য, এই মানবিক সাহায্য প্রবর্তনের একটা এখানে ব্যবস্থা রাখার জন্য এই রয়্যাল কমিশন
এটা একটা সুপারিশ করে। এরপর বলা হচ্ছে মিশ্র দরিদ্রাগার বিলোপ সাধন। মিশ্র দরিদ্রাগার কি? সুপ্রিয় শিক্ষার্থী, এই শব্দটি তোমাদের কাছে নতুন, যে মিশ্র দরিদ্রাগার। মিশ্র দরিদ্রাগার অর্থাৎ আগে যে ওয়ার্ক হাউস এবং আর্মস হাউস গুলো ছিল, এই দুইটাকে মিলিয়ে একটা মিশ্র দরিদ্রাগার করা হয়েছিল। অর্থাৎ যেগুলো ওয়ার্ক হাউস ছিল সেখানে প্রয়োজনে আর্মস হাউসও রাখা। ওয়ার্ক হাউসের কথা তো মনে আছে, যেখানে দরিদ্র ব্যক্তিদেরকে রাখা হতো এবং তারা সেখান থেকে কি করত, তারা সেখানে কাজ করত এবং তাদের কাজের বিনিময়ে তারা খাবার এবং বাসস্থানের বা সেখানে বসবাস করার সুযোগ পেত। আর আর্মস হাউসে কি হতো, সাধারণত যারা বৃদ্ধ, অসহায়, শারীরিক শক্তি নাই বা শারীরিকভাবে অক্ষম, তাদের ক্ষেত্রে কি করা, তাদেরকে সেখান থেকে রেখে সাহায্য দেয়া। 1834 সালে দরিদ্র আইনের পর কোথাও কোথাও কিন্তু এরকম মিশ্র দরিদ্রাগার এরকম করা হয়েছিল, যে একাধারে সেটা আর্মস হাউসও ছিল এবং সেটা ওয়ার্ক হাউসও ছিল। তা এই রয়্যাল কমিশন কি করলো, এগুলোকে বাদ দেওয়ার একটা প্রস্তাব রাখলো বা সুপারিশ করলো। সব থেকে শেষে যে প্রস্তাবটি ছিল সেটা হচ্ছে ব্যাপক সামাজিক বীমা প্রবর্তন। সামাজিক বীমাটা কি? সামাজিক বীমাটা হচ্ছে যখন মূলত আমরা সামাজিক নিরাপত্তা, যে একটি সামাজিক বিজ্ঞানের প্রত্যয় আছে, তোমরা জানো, সামাজিক বিজ্ঞানের এই প্রত্যয়টি কিন্তু একটি গভীর তাৎপর্য বহন করে। সাধারণত আমরা নিরাপত্তা বলতে বুঝি যে চোর, ডাকাত বা খারাপ লোক, এদের হাত থেকে সমাজ বা তুমি আমি আমরা রক্ষা পাওয়া, এটি সামাজিক নিরাপত্তা। মূলত সামাজিক বিজ্ঞানের ভাষায় সামাজিক সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা হচ্ছে যখন মানুষ কোনো একটি অনাকাঙ্ক্ষিত অসুবিধার মধ্যে পড়ে যায় বা বড় ধরনের দুর্যোগের মধ্যে পড়ে। অর্থাৎ পরিবারের যিনি আয় বা রোজগারকারী ব্যক্তি, তার যদি মৃত্যু ঘটে, অথবা তিনি যদি বেকার হয়ে যান, অথবা অন্য কোনো কারণে যদি পরিবারে অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়ে, এইরকম একটা প্রেক্ষাপটে কি হয়, এইরকম একটা প্রেক্ষাপটে যখন রাষ্ট্র বা সমাজ কর্তৃক সাহায্য দানের একটা ব্যবস্থা গ্রহণ করা হয় বা সাহায্য দেওয়ার যে একটা ব্যবস্থা গ্রহণ করা হয় রাষ্ট্রীয়ভাবে, সেটিকেই মূলত বলা হয় সামাজিক বীমা। তা ইংল্যান্ডে এই রয়্যাল কমিশন কি করেছিল, একটা ব্যাপক সামাজিক বীমার প্রবর্তনের একটা প্রস্তাব করেছিল, যাতে করে যে মানুষগুলো দরিদ্র হয়ে যাচ্ছে বা বেকার হয়ে যাচ্ছে বা কর্মসংস্থান হারাচ্ছে, এই মানুষগুলো যাতে তাদের অর্থনৈতিক চাহিদাগুলো মেটাতে পারে বা রাষ্ট্র তাদের এই দায়িত্বগুলো নিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরের আমাদের বিষয়টিতে চলে যাই, যে এই দরিদ্র আইন কমিশন এরা কি কি কাজ করেছিল বা তারা কি কাজ করতে সহায়তা করেছিল। তাদের সুপারিশের প্রেক্ষিতে কি হলো, তৎকালীন ইংল্যান্ড সরকার 1906 সালে খাদ্য আইন প্রবর্তন করেন। এই খাদ্য আইনে কি ছিল, খাদ্য আইনের অধীনে ইংল্যান্ডের সকল প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা করা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বর্তমানের সাথে বিষয়টিকে মেলাতে পারো, কিন্তু এখন কিন্তু আমাদের দেশে এইরকম চিন্তা ভাবনা চলছে যে এটাকে বলা হচ্ছে মিড ডে মিল। অর্থাৎ মিড ডে হচ্ছে দ্বিপ্রহর, দুপুর, এই দুপুরের খাবার, এটি কিন্তু 1906 সালে অর্থাৎ 114 বছর আগে ইংল্যান্ডে কিন্তু তারা এটি প্রবর্তন করেছিল। সাধারণত এই যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিম্ন আয়ের যেসব লোকজন থাকে, তাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে থাকে। এই যে নিম্ন আয়ের ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের, তাদের যদি শিক্ষা ব্যবস্থাটা বা শিক্ষাটাকে অব্যাহত রাখা যায়, তাহলে কিন্তু তাদের এই শিক্ষা গ্রহণটা বা সে এই লেখাপড়ার কাজটি কিন্তু খুব সুন্দরভাবে
চলতে পারে। এরই আওতায় 1906 সালে করা হলো কি, যে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুপুরের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা। দ্বিতীয় করা হলো কি, 1907 সালের শিক্ষা আইন করা হলো। এই 1907 সালের শিক্ষা আইনে করা হলো কি, সকল শিক্ষার্থীদের স্কুলে যারা পড়ে, এই সকল শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা করা এবং চিকিৎসা দেয়া। তাহলে দেখা যাচ্ছে কি, যে যদি এইরকম ব্যবস্থা গ্রহণ করা যায় বা সমাজে এরকম ব্যবস্থা গৃহীত হয়, তাহলে কিন্তু পরিবারের উপর অনেকটা চাপ কমে আসে। আর এই চাপ কমার ফলে যে কারণে সেই সব মানুষেরা ভিক্ষাবৃত্তি বা অন্যের সাহায্য বা অন্যের উপর নির্ভর করে বাঁচতে চায়, তাদের জন্য কিন্তু ব্যাপারটা অনেকটা লাঘব হয়ে আসে। পরবর্তীতে আমরা যদি দেখি, যে বলা হচ্ছে কি 1908 সালের প্রবীণ পেনশন আইন। 1908 সালের প্রবীণ পেনশন আইনে বলা হয়েছে যে যারা 70 বছরের অধিক যাদের বয়স, তাদের এই রকম প্রবীণদের জন্য সপ্তাহে 5 শিলিং করে পেনশন প্রদানের ব্যবস্থা করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ইংল্যান্ডের মুদ্রাকে বলা হয় কিন্তু পাউন্ড, তাই না? এই পাউন্ড অর্থাৎ আমরা যেটাকে আমাদের টাকা বলি, ইংল্যান্ডে সেটাকে পাউন্ড বলা হয়। পাউন্ডেরই কিন্তু নিচের অংশ অর্থাৎ আমরা যেটাকে পয়সা বলে থাকি, এই পয়সার অংশটি কিন্তু সেটিকে বলা হয় শিলিং। এখন তোমাদের ধারণা হতে পারে যে মাত্র 5 শিলিং, কিন্তু সেই সময়কার প্রেক্ষাপটে অর্থাৎ 1908 সালের প্রেক্ষাপটে এইটা কিন্তু বেশ একেবারে কম ছিল না। তাছাড়া এটি মাসিক না, এটি হচ্ছে কিসের জন্য? সপ্তাহের জন্য, 1 সপ্তাহের জন্য। অর্থাৎ 1 মাসে একজন 70 বছরের বয়সের অধিক একজন বৃদ্ধ তিনি বা প্রবীণ মানুষ, তিনি কি পাবেন? 5 শিলিং করে বা মাসে 20 শিলিং করে, 100 শিলিংয়ে কিন্তু 1 পাউন্ড সে পেনশন পাবে। 1909 সালের দিকে কি করা হলো? একটি শ্রমিক আইন করা হলো। সে আইনটাকে বলা হচ্ছে শ্রমিক বিনিময় আইন। এই শ্রমিক বিনিময় আইনটা কি? বোর্ড অফ ট্রেড গঠনের মাধ্যমে যারা যেসব শ্রমিকরা চাকরি প্রার্থী বা চাকরি পেতে ইচ্ছুক, এদের চাকরি পাওয়ানোর জন্য একটা গতিশীলতা বৃদ্ধি করা, সাথে সাথে যারা চাকুরিদাতা, এই চাকুরিদাতাদের কাছে দক্ষ এবং যোগ্য শ্রমিক পেতে এই বোর্ড অফ ট্রেড এরা সাহায্য করত। এটাকে বলা হচ্ছে 1909 সালের শ্রমিক বিনিময় আইন। অর্থাৎ যারা কাজের অপেক্ষায় আছে তাদেরকে কর্মসংস্থানের সাথে যুক্ত করা, আবার যারা উদ্যোক্তা আছে অর্থাৎ যারা শ্রমিক পেতে ইচ্ছুক তাদের কাছে কি দক্ষ এবং যোগ্য শ্রমিক সরবরাহ করা, এটি 1909 সালের শ্রমিক বিনিময় আইনের মাধ্যমে করা হয়। এরপর আসে 1911 সালের জাতীয় বীমা আইন। 1911 সালের জাতীয় বীমা আইনে কি করা হলো? পরিমিত আয়ের শ্রমিকদের জন্য, অর্থাৎ যেসব শ্রমিকদের আয় খুব কম, একটা ন্যূনতম ভাবে আয় রোজগার করে যারা জীবন ধারণ করে, তাদেরকে এই জাতীয় বীমার আওতায় নিয়ে আসা। এবং তাদের জন্য আরেকটা বিষয় করা হলো বাধ্যতামূলক, সেটা হচ্ছে স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা। সুপ্রিয় শিক্ষার্থী, এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে ইংল্যান্ড, আমেরিকা এই সকল দেশে কিন্তু তাদের সকল নাগরিক এই স্বাস্থ্য বীমার আওতায়। বীমার বিষয়টা কি? যে নির্দিষ্ট কোনো কোম্পানি বা সরকারকে মাসিক ভিত্তিতে বা বাৎসরিক ভিত্তিতে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দেয়া, যেটাকে বীমার ভাষায় বলা হয় প্রিমিয়াম। এই প্রিমিয়ামটি জমা দিলে তার জন্য সেই কোম্পানি বা সরকার, তার কোনো যদি দুর্ঘটনা ঘটে থাকে, মৃত্যু ঘটে থাকে, অথবা শারীরিক বা মানসিকও বলা চলে, যদি কোনো বিপর্যয় ঘটে থাকে, অ্যাক্সিডেন্টে যদি কোনো অঙ্গহানি ঘটে থাকে, তখন সেই কোম্পানি বা রাষ্ট্র তার জন্য যে অর্থের ব্যবস্থা করে বা অর্থ দেয়, এটি কিন্তু হচ্ছে মূলত বীমা। আর
স্বাস্থ্য বীমা আমাদের দেশে আমরা জানি যে আমরা তো অনেক সময় এই খরচের ভয়ে অনেকে ঠিকমতো আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া অথবা ওষুধ খাওয়া অথবা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো করা এগুলো থেকে বিরত থাকি। কিন্তু ইংল্যান্ড, আমেরিকা এরকম উন্নত দেশ যেগুলোকে মূলত কল্যাণ রাষ্ট্র বলা যায়, সেই সকল দেশে কিন্তু সকল নাগরিক এই স্বাস্থ্য বীমার আওতায়। আর এটার ভিত্তি ছিল মূলত 1911 সালের জাতীয় বীমা আইন। এই জাতীয় বীমা আইনের মাধ্যমেই সকলের জন্য স্বাস্থ্য বীমার আওতায় এনে সকলকে স্বাস্থ্য বীমার আওতায় এনে তাদেরকে এই সেবা পেতে সহায়তা করা। আচ্ছা, পরে আমরা চলে আসি 1925 সালের বিধবা, এতিম ও বৃদ্ধ পেনশন আইন। এই আইনে 65 বছরের ঊর্ধ্বে পুরুষ এবং 60 বছরের ঊর্ধ্বে মহিলা, তাছাড়া বিধবা, এতিম এবং 14 বছরের নিম্ন নির্ভরশীল শিশু, অর্থাৎ যেসব শিশুদের বয়স 14 বছরের কম, এদের জন্য বীমা সুবিধা প্রদান করা। তাহলে 1925 সালের যে আইন, এই আইনের আওতায় এই পেনশনের ব্যবস্থা করা। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমাদের দেশেও কিন্তু 1925 সালের এই আইনের ভিত্তিতেই মূলত সরকারি বা বিভিন্ন আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে পেনশন ব্যবস্থা চালু আছে, এই আইনের অধীনেই কিন্তু সেটা চালু হয়েছিল। এখন মনে হতে পারে তোমাদের যে স্যার এটা তো ইংল্যান্ডে হয়েছিল, আমাদের দেশে কেন? আমাদের দেশও তো তখন সেই ব্রিটিশ কলোনি ছিল, যে ব্রিটিশ শাসনাধীন ছিল, যে কারণে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এরকম একটি ব্যবস্থা 1905 সাল থেকেই কিন্তু আমাদের দেশে চালু আছে। যাই হোক, এখানে কি হচ্ছে যে 65 বছরের ঊর্ধ্বে পুরুষ এবং 60 বছরের ঊর্ধ্বে মহিলা, এছাড়াও বিধবা এবং এতিম, আর 14 বছরের নিচে যে সকল নির্ভরশীল শিশু, তাদেরকে বীমা সুবিধা প্রদান করা। নির্ভরশীল শিশু বলতে অন্যের উপরে নির্ভর করে, নিজের মা বাবার উপরে না। এরকম শিশুদের জন্য এই 1925 সালের পেনশন আইন। আর 1931 সালে আনা হলো জাতীয় অর্থনীতি আইন। এই জাতীয় অর্থনীতি আইনে কি করা হলো? বেকার শ্রমিক এবং বেকার বীমা বহির্ভূত শ্রমিকদেরকে সাহায্য করা। অর্থাৎ যেসব শ্রমিকরা বীমা বহির্ভূত বা বীমার সাথে জড়িত না, যেহেতু বীমার সাথে জড়িত না, সে তো কোনো সাহায্য পাবে না। এই জন্য করা হলো কি, বীমার সাথে যে জড়িত না তাদের জন্য আবার 1931 সালে একটা জাতীয় অর্থনীতি আইন নামে একটা আইন করা হলো, যাতে করে দেশের সকলে এই বীমার আওতায় আসে। তাহলে আমরা যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে 5 সালের দরিদ্র আইন কমিশন ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা প্রবর্তনে কি করেছিল? পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। এই যে পথ প্রদর্শকের ভূমিকা পালন করে কেন আমরা বলছি, আমরা যখন পরবর্তী আমাদের আলোচ্য বিষয়টি আমরা আলোচনা করব, তখন সেখানে কিন্তু এই বিষয়টি আরো পরিষ্কার হয়ে আসবে। আর এই যে পথ প্রদর্শকের ভূমিকা পালন করে, এই প্রসঙ্গে একজন লেখক আর্থার ই ফিঙ্ক তিনি বলছেন কি, যেখানে 1834 সালের আইন ছিল দমন নীতি, কর কাঠামো, সেখানে 1905 সালের ব্যবস্থা ছিল প্রতিরোধমূলক, যা সমাজকর্মের বিকাশকে অতিমাত্রায় প্রভাবিত করেছে। তাই পেশাদার সমাজকর্মের বিকাশ 1905 সালের দরিদ্র আইন কমিশন বিশেষ তাৎপর্য বহন করে, বা এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে 1834 সালের, আমরা আমাদের গত ক্লাসে কিন্তু এটা বলেছিলাম যে 1834 সালের দরিদ্র আইনকে কি বলা হয়েছিল, যে এটি এত কঠোর এবং এত নিপীড়নমূলক যে ইংল্যান্ডে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করাটাই ছিল
অপরাধ। পাশাপাশি যখন আর পরিবর্তন আনা হলো, পরিবর্তনটি আনা হলো প্রায় 70-71 বছর পরে, সেখানে কি করা হলো যে আগেরটা যেখানে দমনমূলক ছিল এখানে সেটি হয়েছে প্রতিরোধমূলক, যেটি সমাজকর্মকে প্রভাবিত করতে বা বিকাশকে প্রভাবিত করতে একটা বড় ভূমিকা রেখেছিল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এই আমাদের আজকের আলোচনা, সেটি হচ্ছে 1905 সালের দরিদ্র আইন কমিশন। এখানে কয়েকটি বিষয় তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো যে 1905 সালের দরিদ্র আইন কমিশনের প্রধান কে ছিলেন বা কার নেতৃত্বে কমিশনটি গঠন করা হয়, এটি একটি জ্ঞান বা অনুধাবনের প্রশ্ন হতে পারে যে রয়্যাল কমিশনের পূর্ণাঙ্গ নামটি কি, 1905 সালের রয়্যাল কমিশনের নামটি লিখো। এটি কিন্তু তোমার সিকিউতে জ্ঞানমূলকের প্রশ্ন হতে পারে। 1905 সালের দরিদ্র আইন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল, বিরোধী দলের কত ছিল, সরকারি দলের কত ছিল। এছাড়াও কিন্তু আমরা যে প্রতিটি আইন একটি একটি করে আলোচনা করলাম, অর্থাৎ আমাদের শুরু থেকে যদি আমরা দেখি তাহলে 1906 সালের আইনটি কি বিষয়ের আইন ছিল? 6 সালের আইনটি ছিল স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে খাদ্যের ব্যবস্থা করা। 1907 সালে আইনে ছিল শিক্ষার্থীদেরকে কি করা, তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সেবা দেয়া। 8 সালে ছিল প্রবীণ যারা 70 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদেরকে পেনশনের ব্যবস্থা করা বা তাদেরকে পেনশন দেয়া। 1909 সালে ছিল শ্রমিক বিনিময় আইন, যেটা বোর্ড অফ ট্রেডের মাধ্যমে যারা চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দাতার সাথে যোগাযোগ করে দেয়া, আর যারা চাকরি দাতা বা যারা উদ্যোক্তা বা যারা শ্রমিক খুঁজছে তাদেরকে দক্ষ এবং যোগ্য শ্রমিক এনে দেয়া, এই কাজটি ছিল। এরপর 1911 সালের জাতীয় বীমা আইন। এই জাতীয় বীমা আইনে যারা অল্প টাকা রোজগার করা শ্রমিক বা অল্প পারিশ্রমিক পাওয়া শ্রমিক, এই রকম শ্রমিকদের জন্য একটা স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা। এছাড়াও ছিল 1925 সালে বিধবা, এতিম ও বৃদ্ধদের পেনশনের আওতায় এনে তাদেরকে পেনশনের ব্যবস্থা করা। আর 1931 সালে ছিল যারা বেকার শ্রমিক, যখন একটা কোম্পানি থেকে বা কোথা থেকে চাকরিচ্যুত হয়ে যাচ্ছে বা চাকরি নাই হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে তার জন্য কিন্তু কোনো বীমা ব্যবস্থা বা বীমার আওতায় সে থাকে না। এছাড়াও কিন্তু কিছু কিছু ছোট ছোট কোম্পানি আছে বা প্রতিষ্ঠান আছে যারা তাদের সকল কর্মীদেরকে বীমার আওতায় আনতে পারে না। এই রকম লোকদের জন্য, এই বীমা বহির্ভূত লোকদের জন্য এই আইন প্রণয়ন করা। এই ছিল আমাদের 1905 সালের দরিদ্র আইন। আমরা আগামী ক্লাসে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে 1942 সালের বেভারেজ রিপোর্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বলছিলাম যে 1905 সালের দরিদ্র আইনটি গুরুত্বপূর্ণ কেন, এই যে স্যার উইলিয়াম বেভারেজ যে 42 সালে যে রিপোর্টটি পেশ করেন, এর ভিত্তিতেই কিন্তু ইংল্যান্ড সহ সারা বিশ্বে কল্যাণ রাষ্ট্র আমরা বলি বা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বলি, তার মাধ্যমেই কিন্তু শুরু হয়েছিল। তা আমরা একটু শুরুতে, অর্থাৎ আগামী ক্লাসের শুরুর একটু বিষয় আমরা আজকে একটু তোমাদের এগিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে স্যার উইলিয়াম বেভারেজের সম্পর্কে আমরা একটু বলি। স্যার উইলিয়াম বেভারেজ কিন্তু অক্সফোর্ডের তিনি অর্থনীতি বিষয়ের অধ্যাপক ছিলেন। মজার ব্যাপার হচ্ছে কিন্তু উইলিয়াম বেভারেজ জন্মগতভাবে কিন্তু বাংলাদেশী, কেননা স্যার উইলিয়াম বেভারেজ 1879 সালের 5 মার্চ আমাদের যেটা রংপুর জেলায়, এই রংপুরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা হেনরি বেভারেজ রংপুর অঞ্চলের জেলা এবং সেশন জজ ছিলেন। স্যার উইলিয়াম বেভারেজ, তার মাও কিন্তু একজন খুব বিদুষী মহিলা ছিলেন বা জ্ঞানী মহিলা ছিলেন। সম্রাট বাবরের পুত্র সম্রাট হুমায়ুন, মুঘলদের যিনি দ্বিতীয় সম্রাট মুঘল সাম্রাজ্যের, এই হুমায়ুনের রচিত
ফার্সি ভাষায় যে হুমায়ুন নামা সেটির তিনি কিন্তু ইংরেজি অনুবাদ করেছিলেন এই লর্ড উইলিয়াম বেভারেজের মা। এই লর্ড উইলিয়াম বেভারেজ একদিকে, এই স্যার উইলিয়াম বেভারেজ একদিকে ছিলেন অর্থনীতিবিদ এবং আইনজ্ঞ। প্রগতিশীল চিন্তার অধিকারী এই মানুষটি 1942 সালে ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত একটা রিপোর্ট পেশ করেন, যে রিপোর্টটি তার নাম অনুসারে বিখ্যাত বেভারেজ রিপোর্ট নামে সারা পৃথিবীতে পরিচিত। এই জন্য তাকে আধুনিক সামাজিক নিরাপত্তার জনক বা কল্যাণ রাষ্ট্রের পুরোধা হিসাবে অভিহিত করা হয়। স্যার উইলিয়াম বেভারেজের অনেক লিখিত বই আছে, তার মধ্যে যেটা এই সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে, এইরকম বইটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট এ প্রবলেম অফ ইন্ডাস্ট্রি। এই বইটি তার এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে একটা ব্যাপক ভূমিকা রেখেছিল। আমরা আমাদের পরবর্তী ক্লাসে এই বেভারেজ রিপোর্টের বিস্তারিত বিষয়টি আলোচনা করব। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সেই ক্লাসে তোমাদের সকলকে পাবো। আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। বলে রাখি যে মহান যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই ডিসেম্বর বা সেই 16ই ডিসেম্বরের আমরা একেবারে প্রাক্কালে আছি। সকলকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।